নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। জেলা থেকে সরাসরি শুরুতে যে খবরে নজর, দেখুন রবিবার ভোট ঘোষণা হয়ে গিয়েছে আর নির্ঘণ্ট প্রকাশের পর আমরা দেখছি দফায় দফায় তালিকা প্রকাশ হচ্ছে। আমরা নজর রাখবো শুরুতেই তাই বিজেপির হেভিওয়েট সেকেন্ড লিস্টের দিকে। 26-এর দ্বিতীয় প্রার্থী তালিকা, বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় 111 জনের নাম। 111 জনের নাম ঘোষণা বিজেপির তালিকা। একাধিক হেভিওয়েট প্রার্থী যেমন রয়েছেন অর্জুন, তাপস, রূপা, নিশি, দিব্যেন্দু। খড়গপুর সদরের বদলে হাওড়া, শ্যামপুরে হিরণ, এরকম অনেকগুলো নতুন নতুন কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি। এই প্রার্থী তালিকা সম্পর্কে ইন ডিটেল জানবো। প্রতিনিধি সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, দেখো, যে নামগুলো তুমি বললে রুমেলা, সেই নামগুলো নিঃসন্দেহে হেভিওয়েট এবং নিশ্চিত প্রামাণিক। তাকে মাথাভাঙা থেকে প্রার্থী করলো এবার বঙ্গ বিজেপি। তার পাশাপাশি অর্জুন সিং, যে অর্জুন সিং টিকিট পাবেন কোথা থেকে সে নিয়ে একটা জল্পনা ছিল, সেই অর্জুন সিংকে নোয়াপাড়া থেকে টিকিট দেওয়া হয়েছে। ব্যারাকপুর থেকে টিকিট পেলেন কৌস্তব বাগচি। তার পাশাপাশি মানিকতলা যেমন একদিকে হেভিওয়েট প্রার্থী, অন্যদিকে তেমন তৃণমূলের ক্ষেত্রেও সেটি জেতা আসন এবং তৃণমূলের প্রার্থী যিনি হয়েছেন এই মুহূর্তে তিনি জেতার বিষয়ে আত্মবিশ্বাসী। সেই কেন্দ্রে তৃণমূলকে টক্কর দিতে বিজেপির তুরুপের তাস তৃণমূল থেকে বিজেপিতে আসা তাপস রায়। অন্যদিকে রূপা গঙ্গোপাধ্যায়, তাকে সোনারপুর দক্ষিণ কাশীপুর বেলগাছিয়া থেকে রিতেশ তিওয়ারি। একাধিক নামকে সামনে আনা হয়েছে। হিরণ চট্টোপাধ্যায়, যিনি এই বর্তমান বিধায়ক খড়গপুর সদর থেকে, তাকে সরিয়ে আনা হয়েছে হাওড়ার শ্যামপুরে। সুতরাং গোটা বিষয়টি মিলিয়েই বিজেপির দুটি বিষয় অন্তত আজকের যে 111 জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বঙ্গ বিজেপি, সেখানে স্পষ্ট। প্রথম, যে বিজেপি যে মুখগুলিকে এনেছে মূলত তারা বেশিরভাগ ক্ষেত্রেই তারা বিজেপির পুরনো কর্মী, অর্থাৎ পুরনো এবং বিজেপিতে আস্থা রেখে চলা, বিজেপির হয়ে 365 দিন মাঠে ময়দানে কাজ করা কর্মী। সেই সমস্ত পুরনো মুখদের যেমন মর্যাদা বা গুরুত্ব দিয়েছে বঙ্গ বিজেপি। তার পাশাপাশি উল্লেখযোগ্য নাম রিতেশ তিওয়ারি একটাই কারণে, তার কারণ রিতেশ তিওয়ারি 2022 থেকে 2025 দীর্ঘ সময়, প্রায় 40 মাস তিনি দল থেকে সাময়িকভাবে বরখাস্ত ছিলেন দল বিরোধী মন্তব্য করার অভিযোগে। এবং তারপরে আজ থেকে 5 মাস আগে শ্রমিক ভট্টাচার্যের রাজ্য সভাপতিত্বে তিনি দলে আবারও প্রত্যাবর্তন হয়েছে তার, এবং তারপরে তার রাজনৈতিকভাবে বৃহৎ কামব্যাক। কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে অতীন ঘোষের পাল্টা বিজেপির মুখ এবার রিতেশ তিওয়ারি। এবং রিতেশ তিওয়ারিকে যেমন সেখানে দাঁড় করানো হয়েছে, তার পাশাপাশি সোনারপুর দক্ষিণ, যে সোনারপুর দক্ষিণ কেন্দ্র অত্যন্ত উল্লেখযোগ্য কেন্দ্র, যে সোনারপুর দক্ষিণে এবার প্রার্থী করা হয়েছে বিজেপির প্রাক্তন রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়কে, যাকে 2025-এর নির্বাচনের পর, 2024-এর নির্বাচনের পর থেকে মোটামুটিভাবে দলে সেই অর্থে অ্যাক্টিভ থাকতে দেখা যায়নি। 2025-এর লোকসভা নির্বাচনের আগেও তুমি যদি দেখো, সেই অর্থে দলীয় প্রত্যেকটি কর্মসূচি কিংবা নিজের এলাকায় কাজকর্ম থেকে তিনি বেশ কিছুটা দূরে সরে গিয়েছিলেন। দল থেকে কোণঠাসা হয়েছিলেন ঠিকই, কিন্তু বিজেপি বিরোধী মন্তব্য করতে তাকে বিশেষ দেখা যায়নি। সুতরাং নতুনে আস্থা, পুরনোতেই গুরুত্ব, সেই একটা রেশিও বা এখানে রাজনৈতিক স্ট্র্যাটেজি কোথাও গিয়ে কাজ করছে বলেই মনে করা হচ্ছে। সুস্মিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। যারা টিকিট পেলেন এই 111 জন প্রার্থী তালিকায় লড়ছেন যারা, যেমন ধরুন আমি যদি রিতেশ তিওয়ারির কথা বলি, তাহলে তার বক্তব্য শুনবো আরো কয়েকজনের বক্তব্য। আমার যত বয়স, এতদিন ধরে ওই এলাকার মানুষ চেনে। মাননীয় অতীন ঘোষ বিগত 5 বছর ধরে ওইখানে বিধায়ক ছিলেন। তিনি কলকাতার ডেপুটি মেয়র। তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছেন এলাকার মানুষ জানে। তিনি কতটা করতে পেরেছেন, তিনি কোনটা করতে পারেননি, হিসেব নিকেশ করার কাজ এলাকাবাসী করবেন। তার ভিত্তিতে আমি নিশ্চিত আমি এলাকাবাসীদের আশীর্বাদ পাবো, এবং যাতে আগামী দিনে কাশীপুর বেলগাছিয়ার প্রতিনিধিত্ব আমি বিধানসভায় করি, আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ আমাকে আশীর্বাদ করবেন। তৃণমূল কংগ্রেসের লড়াই মহামাটি মানুষের সঙ্গে লড়াই। তৃণমূল কংগ্রেসের লড়াই প্রত্যেকটি সাধারণ মানুষের সঙ্গে লড়াই, যাদের মেধা প্রতারিত হয়েছে, যাদের জীবন যৌবন লুট হয়ে গেছে, যাদের কারণে পশ্চিমবঙ্গে শিল্পায়ন হয়নি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হয়নি, যারা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইকোলজিক্যাল ব্যালেন্সকে পর্যন্ত ধ্বংস করে দিয়েছেন, তো তাদের বিরুদ্ধে লড়াই। দেখুন, এই গোটা তালিকায় বিজেপি একটা ব্যালেন্স রাখার চেষ্টা করেছে, নতুন এবং পুরনো, যে কথা আমাদের সহকর্মী বলছিলেন। পুরুলিয়ার জয়পুরে বিজেপি কুর্মী কৌশল, কুর্মী নেতা অজিত মাহাতোর ছেলেকে সমর্থন। বিজেপির তালিকায় জয়পুরে বিশ্বজিৎ মাহাতো, কুর্মী মন পেতেই অজিত মাহাতোর ছেলেকে সমর্থন। বিজেপির দ্বিতীয় তালিকা প্রকাশের পর জল্পনা। কথা বলবো, ইন্দ্রজিৎ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ,
দেখো একেবারেই তাই, তার কারণ এই জেলাতে কুর্মী ভোট একটা ফ্যাক্টর, এবং সেই কথা চিন্তা করে বিজেপি প্রার্থী তালিকাতে একেবারেই জয়পুর বিধানসভা কেন্দ্রে দ্বিতীয়বার যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে মুখ্য উপদেষ্টা আদিবাসী কুর্মী সমাজের তার ছেলে বিশ্বজিৎ মাহাতোর নাম দেখা যাচ্ছে, তাকে সমর্থন করবে বিজেপি এবং এই কেন্দ্রে একেবারে আদিবাসী কুর্মী সমাজের প্রতিনিধি লড়াই করবে। এবং তার মূল যে লক্ষ্য আমরা যেটা বুঝতে পারছি, একেবারেই কুর্মীদের ভোট পেতেই, বাকি কেন্দ্রগুলির ক্ষেত্রেও কুর্মীদের ভোট পেতেই এই একেবারে মাস্টার স্ট্রোক বিজেপির বলা যেতে পারে। তার কারণ এই জয়পুর কেন্দ্রে যদিও তাদের বিধায়ক ছিল এবং সেই বিধায়ককে বাদ দিয়ে একেবারে নতুন মুখ এবং আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টার ছেলে, সেও আদিবাসী কুর্মী সমাজের এক কর্মী, তার নাম দেখা যাচ্ছে বিশ্বজিৎ মাহাতো, এবং এই বিশ্বজিৎ মাহাতোই জয়পুর বিধানসভা থেকে লড়াই করবে এবং বিজেপির সমর্থিত প্রার্থী। এবং যেটা তোমাকে প্রথমেই বললাম যে জেলার যে 9টি বিধানসভা, সেই 9টি বিধানসভার কথা চিন্তা করেই কিন্তু কুর্মীদের মন পেতেই এই বিশ্বজিৎ মাহাতোকে প্রার্থী করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কুর্মী মন যদি পেতেই হয় তাহলে ডিরেক্টলি কেন প্রার্থী করা হলো না? কেন সমর্থন শুধু, সমর্থিত প্রার্থী শুধু? দেখো যেটা শোনা যাচ্ছে যে বেশ কিছু কুর্মী আন্দোলনের সময় বেশ কিছু মন্তব্য করেছিল এবং সেই মন্তব্যের যদি অন্যরকম প্রতিক্রিয়া যাতে না হয় বা বিষয়টি এখনো চূড়ান্ত, আমরা মুখ্য উপদেষ্টা অজিত মাহাতোর সাথে কথা বলেছিলাম, তিনি স্পষ্ট জানিয়েছেন যে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বিজেপি সমর্থিত প্রার্থী এই মুহূর্তে আমরা বলছি, পরে আগামী দিনে কি হবে তা এখনো বলা সম্ভব নয়, কেন অনেকগুলো দিন বাকি আছে। তবে বিজেপি সমর্থিত প্রার্থী হলেও বিজেপির লক্ষ্য একটাই, যে জেলার যে কুর্মী ফ্যাক্টর, সেই কুর্মী একেবারে মাহাতো ভোটকে পেতেই, তাদের মন পেতেই একেবারে মুখ্য উপদেষ্টা কুর্মী আন্দোলনের অজিত মাহাতোর ছেলেকে প্রার্থী করেছে বিশ্বজিৎ মাহাতোকে এই জয়পুর বিধানসভা কেন্দ্রে। ওকে, রাজনৈতিক সমীকরণ আমরা যা যা দেখে এসেছি সেখানে উত্তরবঙ্গে বিশেষত পাহাড়ে বিজেপি তাদের শক্ত ঘাঁটি তৈরি করার চেষ্টা করেছে। বিগত বেশ কয়েকটা নির্বাচনে আমরা দেখেছি। এবার এই পাহাড়ের যে 3টি আসন, সেই 3 আসনে প্রার্থী বদল করলো তারা। টিকিট পেলেন না জিএনএলএফ বিধায়ক নীরজ জিম্বা, পাহাড়ে বিজেপির জোটসঙ্গী জিএনএলএফ, কালিম্পংয়ের বিজেপির প্রার্থী ভরত ছেত্রী আপনারা জানেন ভারতীয় হকির প্রাক্তন অধিনায়ক। বিজেপি টিকিট দিল গোর্খা জনমুক্তি মোর্চাকে। গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থী নমন রায়। অন্যদিকে কার্শিয়াং থেকে লড়ছেন সোনাম লামা। কথা বলবো, সুস্মিতা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুস্মিতা, হঠাৎই প্রার্থী বদল কেন করা হলো? আমরা যদি দেখি তৃণমূলের প্রার্থী তালিকা অনুযায়ী, তাহলে তৃণমূল 291-এ লড়ছে, বাকি 3টে ছেড়ে রেখেছে। বিজেপির এই প্রার্থী তালিকা বদলের কারণটা কি? দেখো, বিজেপি প্রথম থেকেই বলেছে তারা পাহাড়ে কোনো রকম আসন ছাড়ার ক্ষেত্রে নেই। তার কারণ বিজেপির নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব বারবার এটা মনে করে পাহাড় তাদের জেতা আসন, পাহাড় তাদের শক্ত জমি, উত্তরবঙ্গ তাদের শক্ত ঘাঁটি। সেই শক্ত ঘাঁটিতে এবার উল্লেখযোগ্য বিষয়, তারা তাদের জোট সঙ্গীকে ছেড়েছে। তারা প্রাক্তন যে আসন তাদের ছিল সেই আসনকেও ছেড়ে তারা প্রার্থী বদল করেছে। এক্ষেত্রে দার্জিলিংয়ে প্রার্থী করা হয়েছে নমন রায়কে এবং কালিম্পংয়ে প্রার্থী করা হয়েছে ভরত ছেত্রীকে। এবং দুটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা কোথাও গিয়ে জোট সঙ্গী কিংবা তারা এই ধরনের প্রার্থী করতে চাইছে যাদের অন্তত জনমানুষের গ্রহণযোগ্যতা রয়েছে। এবং তারা বারবার যে পয়েন্টটাতে উল্লেখ করেছে যে শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব, শুধুমাত্র বিজেপির ক্ষেত্রে তারা যাদের শক্ত জমি রয়েছে সেমন হলে হবে না, জনমানুষের যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, যাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেই, তারা স্বচ্ছ ভাবমূর্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছে। সেই মোতাবেক কি পাহাড়ের 3টি আসনে এই ধরনের রাজনৈতিক বদল বা রাজনৈতিক স্ট্র্যাটেজি বদল করলো বিজেপি? সেটা অবশ্যই প্রশ্নাতীত। এবং সেক্ষেত্রে পাহাড়ের রাজনীতির ক্ষেত্রে বিজেপি পরবর্তী সময়ে প্রচারের ক্ষেত্রে কোন কোন স্ট্র্যাটেজি নেয়, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যান কিনা, বা সেক্ষেত্রে কোন প্রার্থীর ক্ষেত্রে কোন কোন দিকে বেশি জোর দেওয়া হয় বিজেপি, পাহাড়ের দার্জিলিং কিংবা কালিম্পং কিংবা জলপাইগুড়ির ক্ষেত্রে কোন আসন। ওকে সুস্মিতা, ওকে। 2026-এ বিজেপির টার্গেট বাংলা। ভোটের বাংলায় প্রচারে মোদি, শাহ। আগামী 1 মাস নরেন্দ্র মোদীর 14টি কর্মসূচি রয়েছে।
রাজ্য জুড়ে জনসভা রোড শো করবেন নরেন্দ্র মোদী, 8টি রোড শো সভা করবেন অমিত শাহ, ভোট প্রচারে 7টি জনসভা করবেন নীতিন নবীন, 6টি সভা করবেন জেপি নাড্ডা। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, পাখির চোখ কার্যত বাংলা বিজেপির টার্গেট বাংলা, তাই ভোটের বাংলায় প্রচারে মোদী শাহ। আগামী 1 মাস নরেন্দ্র মোদীর 14টি কর্মসূচি রয়েছে। রোড শো করবেন নরেন্দ্র মোদী, সভা করবেন 8টি অমিত শাহ, ভোট প্রচারে 7টি জনসভা করবেন নীতিন নবীন, আসছেন জেপি নাড্ডাও। শুক্রবার রাজ্যের দ্বিতীয় ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। এই তালিকায় নাম থাকতে পারে প্রায় 23 লক্ষের, অর্থাৎ বিচারাধীন 23 লক্ষের নিষ্পত্তি। আর এর মধ্যে ভোটার তালিকায় নাম উঠতে পারে 15 লক্ষের, নাম বাদ যেতে পারে প্রায় 8 লক্ষের। তাদের ভোটের ভবিষ্যৎ কি, হে নিয়ে এখনো ধোঁয়াশা। 28 ফেব্রুয়ারির পরে 20 মার্চ, এসআইআর এর পরে 28 ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আর 20 মার্চ অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করার কথা। প্রথম ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় খসড়া তালিকা ও প্রথম তালিকা মিলিয়ে বাদ পড়েছে 63,66,952 ভোটারের নাম। বিচারাধীন 60,06,675 জনের নাম। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের নিষ্পত্তির কাজ করছে বিচার বিভাগ। প্রথম তালিকা অনুযায়ী বিচারাধীন 60 লক্ষ, বুধবার পর্যন্ত প্রায় 23,30,000 নামের নিষ্পত্তি হয়ে গেছে। এর ভিত্তিতেই শুক্রবার দ্বিতীয় ভোটার তালিকা প্রকাশ করার কথা নির্বাচন কমিশনের। এই তালিকায় প্রায় 8 লক্ষের নাম বাদ যেতে পারে, অর্থাৎ বিচারাধীন 23 লক্ষের নিষ্পত্তি। এর মধ্যে ভোটার তালিকায় নাম উঠতে পারে 15 লক্ষর, নাম বাদ যেতে পারে প্রায় 8 লক্ষর। এখানেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যে 8 লক্ষের নাম বাদ পড়তে পারে তাদের ভোটের ভবিষ্যৎ কি? সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে আগামী সপ্তাহে ট্রাইব্যুনাল গঠনের সম্ভাবনা। তারপরেই জানা যাবে আবেদন জানানোর প্রক্রিয়া কি হতে চলেছে। ট্রাইব্যুনালের বিচারে কেউ যোগ্য প্রমাণিত হলে তিনি কিভাবে ভোটার তালিকায় নাম তুলবেন? ভোটার তালিকায় নাম তোলার যথেষ্ট সময় মিলবে তো? এসব নিয়ে এখনো নানা ধোঁয়াশা, যা কাটাতে রূপরেখা তৈরি করছে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিও রয়েছে। কিন্তু সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি যেখানে ভোটার এখনো নির্দিষ্ট নয়, সেখানে ভোট ঘোষণা এবং প্রার্থীরা ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে প্রথম তালিকা, অতিরিক্ত তালিকায় কত লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে বা নতুন করে সংযুক্ত হচ্ছে, সেদিকেই এখন নজর সমস্ত রাজনৈতিক মহলের। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। কমিশনের টার্গেট বাংলা। জ্ঞানেশ কুমারকে চিঠির পর ফের এক্স হ্যান্ডেলে তোপ মমতার। ভোট ঘোষণার পরই পুলিশ প্রশাসনের কোল নলছে বদল নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাত ও রাজনীতিকরণের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রশাসনে 50 জনের বেশি বদলে কমিশনকে নিশানা। বাংলার প্রশাসনিক কাঠামোকে দুর্বল করার ষড়যন্ত্র বলে তোপ। রাজনীতির কাছে কমিশনের আত্মসমর্পণ বলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর এক্সপোস্টে যে কথাগুলো তিনি লিখেছেন তার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদের সামনে আমরা রাখছি, যেখানে আমরা দেখেছি নির্বাচন কমিশন একেবারে খোলনলচে বদল করেছে। সেখানে প্রশাসনিক পদক্ষেপ নয়, রাজনীতিকরণ হয়ে গিয়েছে কমিশনের, এই কথাই তার বক্তব্যে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের জাতীয় নির্বাচন কমিশনকে টার্গেট করে কড়া আক্রমণ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন যে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন পক্ষপাত দৃষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন। যেভাবে রাজ্যে নির্বাচন ঘোষণার পর একের পর এক অফিসারদের বদলি করা হয়েছে তা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে পোস্ট করে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এটাও লিখছেন যে এসআইআর এর কারণে এখনো পর্যন্ত 200 জনেরও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে, কিন্তু সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে এখনো পর্যন্ত কমিশনের তরফে কোনো নিশ্চয়তা নেই জানিয়েও সংশয় প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর যেভাবে একের পর এক অফিসার বদলি হয়েছে তা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের কড়া সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওকে।
যে কোনো নির্বাচনে তৃণমূলের হাতিয়ার উন্নয়ন, আর এবার সেই উন্নয়নকেই সামনে রেখে তাদের স্লোগান উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। ভবানীপুরে প্রচারে নয়া স্লোগান ঘাসফুলের। নয়া স্লোগান নিয়ে ঝাঁপাচ্ছে তৃণমূল, বাড়ি বাড়ি প্রচারে জোর ঘাসফুলের। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, ভবানীপুরকে তো বলা হয় মিনি ইন্ডিয়া। বহু ভাষাভাষী মানুষজন সেখানে বসবাস করেন। এর মধ্যে একাধিক ওয়ার্ড রয়েছে, যে ওয়ার্ডগুলোর রাজনৈতিক সমীকরণও আলাদা। এই বিধানসভা নির্বাচনে যেটি ভরকেন্দ্র ভবানীপুর এবং শুভেন্দু অধিকারী এই আসন থেকে লড়াই করছেন, ফলে এই আসনের প্রতি আরো বেশি করে জোর দিয়ে নামতে হচ্ছে তৃণমূল কংগ্রেস। তবে আপাতত তারা সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা যাই থাকুক তাদের প্রচারকে কোনো রকম গুরুত্ব না দিয়ে তৃণমূল কংগ্রেস নিজেদের মতো করেই তারা যে কাজ করেছে, সারা বছর ধরে যে কাজ করে থাকে, তারা সেই বিষয় নিয়ে তারা প্রচার করবে। আপাতত 15 দিন প্রত্যেক কটা বাড়িতে কমপক্ষে 10 বার করে যেতে বলা হয়েছে। বহুতলগুলিতে কাউন্সিলররা নিজেরা তারা যাবেন প্রচার করার ক্ষেত্রে, এবং যে প্রত্যেক দিনের যে প্রচার বা বিভিন্ন বিষয় যেটা রিপোর্টে উঠে আসবে তাও সরাসরি জমা দিতে হবে। আজকেও একাধিক ওয়ার্ডের যারা কাউন্সিলররা রয়েছেন তাদের সঙ্গে নিয়ে বৈঠক করা এবং সেই বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। যেহেতু ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে, তাই এই স্লোগানের প্রতি জোর দিয়ে বিধানসভা নির্বাচনে পুরোদস্তুত প্রচারে নামতে হচ্ছে তৃণমূল কংগ্রেস। বেশ, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে, এটাই মূল উদ্দেশ্য আমাদের। আর এই ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার থেকে শুরু করে দিলেন প্রচার। প্রথম দিনেই সুর সপ্তমে। আমাকে আটকাতে পারবে না। আমি মমতা ব্যানার্জির পাশের বাড়িতে গিয়েও ক্যাম্পেইন করব। হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। এই ভবানীপুরে এবার বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার থেকে শুরু করে দিলেন প্রচার। ভবানীপুরের চক্রবেড়িয়ায় প্রথম জনসংযোগ। সেখান থেকে বিজেপির অফিস। শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানান বিজেপির কর্মী সমর্থকরা। বিলি করা হয় মিষ্টি। এরপর বিজেপির অফিসে কর্মী সভা, সেখান থেকে বেরিয়ে দেওয়াল লিখন। এরপর ফের জনসংযোগ। যারা দেশের প্রধানমন্ত্রীকে বহিরাগত বলে তারা শুভেন্দু অধিকারীকে বহিরাগত বলবে, এটা স্বাভাবিক। আমার বাড়ির লোক স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ব্রিটিশের জেলে ছিলেন, লেট বিপিন অধিকারী। আমার সার্টিফিকেট এই ছিন্নমূল তোলামূলকে দিতে হবে না। হাঁটতে হাঁটতে এদিন ভবানীপুর থানাতেও যান শুভেন্দু অধিকারী। না, পুলিশকে মিসইউজ করবেন না বলে গেলাম আমি, আমার কাছে রেকর্ড আছে। প্রেমজিৎ বিশ্বাসকে বলে গেলাম তৃণমূলের কথাই করবেন না। আর আমি ক্যান্ডিডেট ফ্রি মুভ করব, যেখানে অবস্ট্রাকশন করবেন গাড়ি ঘুরিয়ে। আমাকে আটকাতে পারবে না। আমি মমতা ব্যানার্জির পাশের বাড়িতে গিয়েও ক্যাম্পেইন করব। আমাকে কোনো বাড়ি বাদ থাকবে না। আমি প্রথম দিন যা পেয়ে গেছি, দেখুন ভোটার গণদেবতার প্রথম দিনই আমি আশীর্বাদ পেয়ে। দাদা, আপনি এমন কোনো ইম্পর্টেন্ট লোক নয় যে আপনাকে কেউ বাধা দেবে। গণতান্ত্রিক উপায়ে যে যে দল যে যে জায়গায় আছেন তারা থাকুন, তারা নিজেদের কাজ করুন, আমরা আমাদের কাজ করব। মানুষ শেষ কথা বলবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এবং আপনাকে বলি, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুর। নিউজ 18 বাংলা।
বহরমপুরে আবার অধীর ৩৫ বছর পর বিধানসভা যুদ্ধে অধীর চৌধুরী। বহরমপুর কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। বহরমপুর দখলে অধীরই বাজি হাইকমান্ডে। কথা বলবো, প্রণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে। প্রণব, দেখো, বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল যে বহরমপুর বিধানসভা থেকে আবারও অধীর চৌধুরী দাঁড়াবেন, কিন্তু আজকে সেই জল্পনার মধ্যেই সিলমোহর দেন অধীর চৌধুরী স্বয়ং। আজকে প্রেস মিটে তিনি জানান যেহেতু দল তাকে বারে বারে বলছে দাঁড়ানোর জন্য, সেই কারণে দলের যেহেতু তিনি অনুগত সৈনিক, সেই কারণে তিনি বহরমপুর বিধানসভা থেকে লড়াই করবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে কিন্তু জানিয়েছেন। এবং এর ফলে কিন্তু যে কংগ্রেসের গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের একবারে একটাও সিট পায়নি, সেক্ষেত্রে যদি অধীর চৌধুরী বহরমপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে কংগ্রেস কর্মীদের মনোবল অতটাই বাড়বে অনেকটাই। এবং আশেপাশে বেশ কিছু পার্টি বলছে ভোটে দাঁড়াতে, তাই আমাকে দাঁড়াতে হবে, কিন্তু পার্টির আমি সৈনিক একটা কি করবো। আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে বহরমপুরের বিধায়ক প্লাস না ব্যাপারটা, আমি তো বাইরের কেউ ছিলাম না, বহরমপুরেরই এমপি ছিলাম। সেই বহরমপুরের এমপির মধ্যে বহরমপুরটাও তো ছিল আমার সামনে। হ্যাঁ, অস্বস্তিটা একটা লাগবে, এতদিন একটা এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে হয়তো হতে পারে, কারণ আমার পার্টি সেরকম চাইছে। ফলে আমি পার্টি না, পার্টি যেখানে বলবে সেখানে আমাকে যেতে হবে। যদি সাধারণ মানুষ আমাকে চাই, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করবো, কারণ এটা এত বড় স্বীকৃতি তো হয় না যে মানুষ চাইছে তাই কেউ দাঁড়াচ্ছে। এটা একটা, আমি মনে করি একটা রাজনৈতিক জীবনে এটা আমার কাছে একটা নোবেল পুরস্কার পাওয়ার মতন ব্যাপার। বাংলা দখলে জোর তারুণ্যে ভোটের ময়দানে শুধুই অভিজ্ঞরা নন, তৃণমূল বিজেপির তালিকায় রয়েছেন একাধিক কম বয়সী। তৃণমূল বিজেপির প্রার্থী তালিকায় একাধিক তরুণ মুখ, নবীন প্রবীণে ভারসাম্যের চেষ্টা। তৃণমূলের ঘোষিত 291 জন প্রার্থীর মধ্যে 4 প্রার্থীর বয়স 30-এর নিচে, 38 জন প্রার্থীর বয়স 31 থেকে 40-এর মধ্যে। প্রথম দফায় 144 প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি, তার মধ্যে 36 জন প্রার্থীর বয়স 35-এর নিচে। দেবাংশু ভট্টাচার্য বর্তমানে তৃণমূলের আইটি সেলের ইনচার্জ। 2024 লোকসভা ভোটে তমলুক থেকে তাকে প্রার্থী করে তৃণমূল, সেখানে হেরে যান। বছর 30-এর দেবাংশু এবার লড়বেন হুগলির চুঁচুড়া থেকে। তৃণমূল কংগ্রেসের ইয়াংগেস্ট 4 জন প্রার্থীর মধ্যে একজন হতে পারাটা সত্যিই ভালো লাগার। এই ফিলিংটা জীবনে দ্বিতীয়বার আসবে না। এই ফিলিংটা যেটা 2024-এর লোকসভা নির্বাচনে পেয়েছিলাম, এবং দল ইয়াংগেস্ট প্রার্থী হিসাবে যে ভরসাটা রেখেছে, দল যে আস্থাটা রেখেছে, সেটা দলকে নিশ্চিতভাবে তার মর্যাদা দিতে পারবে। জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মন দেশের প্রথম সারির অ্যাথলিট। 2018 এশিয়াডে হেপ্টাথলনে সোনা জেতেন। 2022 সালে অর্জুন পুরস্কার পান। বছর 29-এর অ্যাথলিট এবার তৃণমূলের বড় বাজি। জলপাইগুড়ির রাজগঞ্জ কেন্দ্রে তাকে প্রার্থী করেছে শাসক দল। বিরাজ বিশ্বাস বয়স 30-এর কম, বিজেপির প্রথম দফার তালিকায় সবচেয়ে কম বয়সী। জলপাইগুড়ি ল কলেজে পড়াশোনা, আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন। একসময় এবিভিপির রাজ্য সম্পাদকের দায়িত্বে ছিলেন। এবার দায়িত্ব বেড়েছে। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে তাকে প্রার্থী করেছে বিজেপি। একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি, একদিন স্টুডেন্ট ছাত্র সমাজের একটা অ্যাক্টিভিজম করেছি, অ্যাজ আ আইনজীবী হিসাবে, অধিবক্তা হিসাবে কলকাতা হাইকোর্টে লিগ্যাল অ্যাক্টিভিজম। এরপরে এখন মনে হলো সামাজিক অ্যাক্টিভিজম দরকার। ভাতারের বিজেপি প্রার্থী সৌমেন কারফা একসময় এসএফআই করতেন, তারপর যোগ দেন বিজেপিতে। এবার বিজেপি প্রার্থী। দল আস্থা, ভরসা, বিশ্বাস রেখেছে। মোদিজির সৈনিক, বিজেপির যারা কর্মী, প্রত্যেকে যে সরকার হবে আমাদের নিশ্চিত, এই সরকারের মধ্যে এই সিট নিশ্চিতভাবে থাকবে।
মধুপর্ণা ঠাকুর 2024 উপনির্বাচনে বাগদা থেকে বিধানসভায় যান বছর 25-এর মধুপর্ণা। বাবা প্রয়াত তৃণমূল সাংসদ কপিল কৃষ্ণ ঠাকুর, মা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। এবারও উত্তর 24 পরগনার বাগদা থেকে তৃণমূলের টিকিটে লড়বেন মধুপর্ণা। প্রথম টাইম তো আমি প্রার্থী হচ্ছি না, এর আগেও আমি 24 সালে বাই ইলেকশনে আশীর্বাদে ঠাকুর বাড়ির প্রতি আস্থা রেখেছিল যে জয়লাভ করতে পারে, সকলের আশীর্বাদ নিয়ে। আমার থেকে অনেক যারা 50 বছর 40 বছর ধরে রাজনীতি করছে, অভিভাবক যারা আছে, বাগদার যারা বড়রা আছে, যারা আমার সকলকেই তাই বলেছি, আপনারা যেইভাবে আমাকে চালাবেন আমি সেই পথেই চলবো। বাগদা বিধানসভা এবার আমরা সবুজ আবির আমরাই খেলবো। ঋতুপর্ণা আঢ্য বনগাঁ পুরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বাবা শঙ্কর আঢ্য বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, মা জ্যোৎস্না আঢ্য বনগাঁ পুরসভার ভাইস চেয়ারম্যান। অল্প বয়সেই রাজনীতিতে হাতেখড়ি ঋতুপর্ণার। ঋতুপর্ণা এবার উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আমি হতে পারি নবীন, আমি যে পরিবারটা আমার রাজনৈতিক পরিবার 17 নম্বর ওয়ার্ড বনগাঁ, সেখানকার এখন কাউন্সিলর আছি। এবং নবীন শুধু না, আমি যুব সমাজকে শুধু না, আমি প্রবীণদেরও আমি সাথে নিয়ে এগোবো। এখানকার যে নেতৃত্বরা রয়েছে তাদেরকে সাথে নিয়ে তারা যে পথ দেখাবে, তাদের সেই চিন্তাধারা দিয়েই আমি এগোবো। নিউজ 18 বাংলা।